দুই দফা পেছানোর পর মিয়ানমার থেকে আজ ফিরিয়ে আনা হচ্ছে সমুদ্রে উদ্ধার ১৫৯ অভিবাসী বাংলাদেশিকে। মংডুতে বিজেপি পতাকা বৈঠক। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষের। বিমানবন্দরের উন্নয়নের তাগিদ। মহাসড়কে ৩ চাকার যান চলাচলের ওপর নিষেধাজ্ঞায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। অটোরিকশার কারণে দুর্ঘটনা মানতে নারাজ চালকরা। জীবনের নিরাপত্তা চেয়ে ব্লগার নিলয়ের থানায় ডায়েরি করতে যাওয়া নিয়ে জটিলতা কাটেনি। হত্যাকাণ্ডের জন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করছেন স্বজনরা। এবং সারা দেশে পাশের হারে এগিয়ে রাজশাহী বোর্ড। কলেজগুলোতে বোর্ডের নজরদারিতেই এমন ফল, মন্তব্য শিক্ষাবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনতে মংডুতে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিবি। সকাল 10:30টার দিকে কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে মংডুতে যান বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দল। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি। পতাকা বৈঠকের পর ১৫৯ বাংলাদেশিকে ফেরত আনা হবে। বিজিবি জানায়, বাংলাদেশে ঘূর্ণিঝড় কোমেনের কারণে প্রথম দফায় ৩০ জুলাই এবং মিয়ানমারের বন্যার কারণে দ্বিতীয় দফায় ৫ আগস্ট ফিরিয়ে আনার প্রক্রিয়া পেছানো হয়েছিল। এর আগে গত ৮ জুন ১৫০ জনকে, ১৯ জুন ৩৭ জনকে এবং ২২ জুলাই ১৫৫ জনকে ফেরত আনা হয়। চতুর্থ দফায় আজকে আমরা ১৫৯ জনকে গ্রহণ করছি এবং এই গ্রহণ করার পরপরই এটা আমাদের যে প্রসিডিউর যেটা আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা পুলিশকে হস্তান্তর করব এবং তদনুযায়ী তারা যে সমস্ত এলাকার যে সমস্ত ডিস্ট্রিক্টের সেই সমস্ত ডিস্ট্রিক্টে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দিয়েছেন। আজকের এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সভা শেষে মন্ত্রী পরিষদ মোশাররফ হোসেন ভূঁইয়ার সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে তার আইনজীবীরা রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে বিদেশে চিকিৎসার জন্য মামলার কার্যক্রম স্থগিত করে ৬ থেকে ৭ সপ্তাহের সময় আবেদন করেন। এ সময় বেগম জিয়ার অনুপস্থিতিতে মামলার সাক্ষ্য গ্রহণ করা যাবে মর্মে আবেদন করা হলে সময় আবেদন বিবেচনা করা হবে বলে তার আইনজীবীদের জানান আদালত। তবে মামলার জন্য আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামের সময় আবেদন খারিজ করে জেরা করেন আদালত। এই দুই মামলায় গত ৩ আগস্ট আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, আগেই জানিয়েছিলাম মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনতে মংডুতে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিবি। এই মুহূর্তে ঘুমধুম সীমান্তে আছেন আমাদের রিপোর্টার কমল দে। অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে আমরা সরাসরি কথা বলছি তার সঙ্গে। কমল। ধন্যবাদ স্বপ্না। আপনি যেটা বলছিলেন, ঠিক ১ ঘন্টা ১৫ মিনিট আগে শুরু হয়েছে মিয়ানমারের মংডুতে বাংলাদেশ মিয়ানমারের পতাকা বৈঠক। অর্থাৎ সকাল 10:30টায় ১০ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে গিয়ে মংডুতে গিয়ে পৌঁছে এবং এরপর তারা ১৫:১১টায় পতাকা বৈঠক শুরু করে। আর বাংলাদেশের পতাকা বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি এবং পর্যবেক্ষক হিসেবে গিয়েছেন কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল MM আনিসুজ্জামান। এক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে মিয়ানমার যত
বাংলাদেশি অভিবাসী রয়েছেন তাদেরকে মূলত ফিরিয়ে আনা হবে। পর্যায়ক্রমে আজ চতুর্থ দফায় 159 জনকে ফিরিয়ে আনা হচ্ছে। আপনি জানেন গত 8 জুন থেকে শুরু হয়েছে ফিরিয়ে আনার প্রক্রিয়া। এর মধ্যে প্রথম 8 জুনে 150 জনকে ফিরিয়ে আনা হয়। এরপর দ্বিতীয় দফায় 19 জন ফিরিয়ে আনা হয়েছিল 37 জনকে, এবং তৃতীয় দফায় 22 জুলাই ফিরিয়ে আনা হয়েছিল 155 জনকে। এর মধ্যে চতুর্থ দফা 30 জুলাই নির্ধারণ করা হয়েছিল 159 জনকে ফিরিয়ে আনার কথা, কিন্তু বাংলাদেশে ঘূর্ণিঝড় কোমিনের প্রভাবের কারণে এই বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল পতাকা বৈঠক পিছিয়ে দেওয়ার, এবং তাতে মায়ানমার সাড়া দেয়, এবং মায়ানমার সাড়া দিয়ে তার পতাকা বৈঠকটি পিছিয়ে 5 আগস্ট নির্ধারণ করা হয়েছিল। আবার 5 আগস্ট মিয়ানমারের বন্যার কারণে একেবারে বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিল মিয়ানমার পতাকা বৈঠক পিছিয়ে দেওয়ার জন্য, এবং তাতে বাংলাদেশ কর্তৃপক্ষ সায় দিয়ে সে পতাকা বৈঠক পিছিয়ে 10 আগস্ট নির্ধারণ করা হয়েছে। আর এই 10 আগস্ট শুরু হয়েছে পতাকা বৈঠক। আর এই পতাকা বৈঠকের কিছু অংশ রয়েছে, আমি যখন বলি ঠিক 10:30টায় বাংলাদেশের প্রতিনিধি দল মিয়ানমার গিয়ে পৌঁছে, এবং মিয়ানমার কর্তৃপক্ষ তাদেরকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এসে নিয়ে যায়। এরপর তারা পতাকা বৈঠক শুরু করে 11:30টায়। পতাকা বৈঠক শেষে তাদের একটা ফটো সেশন হবে। এরপর তারা উপহার বিনিময় করবে। মূলত একটি রীতি সীমান্ত রক্ষী বাহিনী যেসব রয়েছে তাদের মধ্যে একটি রীতি রয়েছে যে পতাকা বৈঠকে অংশ নেওয়ার পদ্ধতিতে উপহার বিনিময়। এরপর তারা ফটো সেশন করে মূলত তারা আবার ফিরে আসবে ঠিক এই সীমান্ত এলাকায়। এই সীমান্তের মধ্যে কিন্তু 159 জনকে রাখা হয়েছে। এরপর তারা যাচাই বাছাই শেষ করে 159 জনকে নিয়ে আসা হবে বাংলাদেশ সীমান্তে। প্রথম পর্যায়ে বিজিবি তাদেরকে আনার পর তাদেরকে হস্তান্তর করবে পুলিশ, এবং পুলিশের কাছে নিয়ে যাবে কক্সবাজারে। এবং কক্সবাজার নিয়ে যাওয়ার পর তাদেরকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যে আমরা যেটি জানতে পেরেছি একটা অসমর্থিত সূত্রে যে 159 জনকে ফিরিয়ে আনা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে নরসিংদী জেলার মানুষ, যেখানে প্রায় 80 জন রয়েছে নরসিংদীর। এছাড়া এমন একজন রয়েছে 159 মধ্যে যে তাকে আগে একবার ফিরিয়ে আনা হয়েছিল, যে পরবর্তীতে আবার এখান থেকে পালিয়ে আবারও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছে সাগরপথে, এবং ধরা পড়েছে মিয়ানমার বাহিনীর কাছে। আপনি জানেন গত 3 থেকে 4 মাস আগে বঙ্গোপসাগরে মিয়ানমার এবং থাইল্যান্ড সীমান্ত এলাকার মধ্যে ভাসমান অবস্থায় প্রায় 770 জনকে উদ্ধার করা হয়েছিল। এরপর তারা প্রথম পর্যায়ে দাবি করেছিল সবাই বাংলাদেশি। এরপর তারা বাংলাদেশকে তাদের নাম ঠিকানা প্রেরণ করেছিল, এবং সেই নাম ঠিকানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের বিশেষ শাখার মাধ্যমে দেশের 64টি জেলায় তাদেরকে যাচাই বাছাই শেষ করে সেই তালিকা চূড়ান্ত করা হয়। এই চূড়ান্ত তালিকা পাওয়ার পরে মিয়ানমার কর্তৃপক্ষকে জানানো হয়, পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। আর সেই পতাকা বৈঠকে সাড়া দেয় মিয়ানমার বাহিনী, এবং সেই পক্ষে থেকেই এই চতুর্থ দফা চলছে। যারা অভিবাসী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার কার্যক্রম। এক্ষেত্রে আমি যেহেতু প্রতিনিধি দল রওনা দেওয়ার আগে কথা বলেছিলাম, প্রতিনিধি দলের অধিনায়ক যিনি দায়িত্বে আছেন, নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবির সাথে, তাকে আমি তার কাছে জানতে চেয়েছিলাম বাকি যারা আছে তাদের বিষয় কি হবে। তিনি যেটি বলেছেন, বাকি যারা আরো আছে 159 জন পর যারা থাকবে তাদেরকে পর্যায়ক্রমে যাচাই বাছাই শেষে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। অর্থাৎ যে কতজন অভিবাসী এখন পর্যন্ত মিয়ানমার বাহিনীর কাছে আটকা পড়েছে বা শরণার্থী হিসাবে রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে বাংলাদেশে ফিরিয়ে আনবে বলে বিজিবি কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা 15 মিনিট চলছে এই পতাকা বৈঠক। এখন পর্যন্ত এই ছিল পতাকা বৈঠকের সর্বশেষ। দর্শক, মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া 159 অভিবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে মংডুতে পতাকা বৈঠকে বসেছে বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ। আর এই বিষয়ে ঘুমধুম সীমান্ত থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। 14 বছরের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী ওঠানামা কয়েক গুণ বাড়লেও সেভাবে বাড়েনি বিমানবন্দরের সুযোগ সুবিধা। বিদ্যমান ব্যবস্থায় ক্রমবর্ধমান ফ্লাইট ও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এই অবস্থায় চট্টগ্রামে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ কাজে লাগাতে বিমানবন্দরের উন্নয়ন জরুরি বলে মনে করেন ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 2001 সালে নতুন কলবরে বর্তমান অবস্থানে যাত্রা শুরু করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সে বছর বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে মোট 8,449টি ফ্লাইট ওঠানামা করে। 14 বছরের ব্যবধানে ফ্লাইট সংখ্যা 2.5 গুণ বেড়ে 21,600-তে উন্নীত হয়েছে। একই সাথে যাত্রীও বেড়েছে 4 গুণ। কিন্তু ফ্লাইট বাড়লেও শাহ আমানত বিমানবন্দরের টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ হয়নি। বাড়েনি বোর্ডিং ব্রিজ সহ অন্যান্য সুযোগ সুবিধাও। এ অবস্থায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা এখানে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কানেক্টিভিটি বাড়াতে বিমানবন্দরের দ্রুত উন্নয়ন চান। শুধু আরএনজি সেক্টরে 50 বিলিয়নের যে এক্সপোর্ট আশা করতেছে সেগুলি কিভাবে মিট করবে? এই মিট করার জন্য চট্টগ্রাম বিমানবন্দরকে তার কাঙ্ক্ষিত বরাদ্দ দিয়ে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে। এটা সরকারের অত্যন্ত সক্রিয় বিবেচনায় আছে, কিন্তু অর্থায়নটি এখনো হয়নি। আমি মনে করি সরকার অত্যন্ত দ্রুত গতিতে এই অর্থায়নটির ব্যাপারেও
বিবেচনা করবে। বিদ্যমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামলানো কঠিন হবে জানিয়ে শাহমারুদ বিমানবন্দরের এই শীর্ষ কর্মকর্তা জানান, আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়লে ফ্লাইট এবং রাজস্ব আয় অনেক বাড়বে। বোর্ডিং ব্রিজ বৃদ্ধি পেলে আমাদের ভবিষ্যতে টার্মিনালে আরো এক্সটেনশন হলে বা অন্যান্য যে আনুষঙ্গিক ফ্যাসিলিটিগুলো আছে এগুলি বৃদ্ধি পেলে আমার ফ্লাইটের মুভমেন্ট বৃদ্ধি পাবে। ফ্লাইটের মুভমেন্ট বৃদ্ধি পেলেই আমার এখানে রাজস্ব এরোনটিক্যাল চার্জগুলো আরো বৃদ্ধি পাবে। তবে চলতি অর্থ বছরে রানওয়ে শক্তিশালী করা এবং কার্গো অ্যাপ্রনের কাজ শুরুর প্রক্রিয়া চলছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। ডিজাইন ড্রয়িং অলরেডি হয়ে গেছে, এটা বুয়েটে আছে ফর তাদের ইভ্যালুয়েশনের জন্য। বুয়েটে ফিরে আসলেই এবছরের অর্থ বছরের মধ্যে আমরা এই রানওয়ে এক্সটেন্ডিং এর কাজ করব। বর্তমানে শাহমারুদ বিমানবন্দরে দেশি বিদেশি 12টি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সারা দেশের গুরুত্বপূর্ণ 22টি মহাসড়কে 3 চাকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি এই সিদ্ধান্তের বিপক্ষে চালকদের চেয়ে সাধারণ মানুষের সংখ্যাই বেশি। তাদের অভিযোগ, সিএনজি অটোরিকশা বন্ধ হওয়ায় হাসপাতালে রোগী পরিবহন সহ চাকুরিজীবী স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অন্যদিকে সিএনজি অটোরিকশার কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে এমন অভিযোগ মানতে নারাজ চালকরা। দিগন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে সিলেটের 4টি উপজেলা, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বালাগঞ্জ ও উসমানীনগর উপজেলার মানুষ যাতায়াত করেন। আর এই সবগুলো উপজেলার মানুষের যাতায়াতের প্রধান বাহন সিএনজি অটোরিকশা। এই সড়কের মতো সিলেট মৌলভীবাজার মহাসড়ক ও সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে 2টি করে উপজেলার মানুষকে যাতায়াত করতে হয়। আর অপর্যাপ্ত যানবাহনের কারণে হাসপাতাল কিংবা আদালতে সাধারণ মানুষ সিএনজি অটোরিকশা দিয়েই যাতায়াত করেন। ওসমানী হাসপাতালে গিয়ে দেখা গেল সিএনজি থেকে নেমে একের পর এক রোগী ঢুকছেন হাসপাতালে। আইসি আমি ভর্তি লওয়ার লাগে, আমার শরীর অসুস্থ, উসমানী মেডিকেল। এখন যদি আপনারা সিএনজি না চালান আমরা কিভাবে ভর্তি লই? লাইটেস বা গাড়ি এরকম কোনটা ইলা মিলতো নাই। আমরা উসমানী মেডিকেল আইতে হয়, লেটেস্ট দিলে 2-3 হাজার টাকা লাগে। সিএনজিতে আমরা 1500 টাকা হইলে আইতে পারি। সড়ক মহাসড়ক আমরা আওয়া লাগে সিলেট, আর কোনো রাস্তা নাই, তখন আমরা কই যাইমু? স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও বলছেন একই কথা। তাদের অভিযোগ, সরকারি এই সিদ্ধান্তের কারণে হুমকির মুখে পড়বে শিক্ষা জীবন। এখানে আসা যাওয়ার পথে মানে সবসময় সিএনজিতে আমাদের যেতে হয়। সিএনজিতে গেলে টাকাটা একটু কম লাগে, কিন্তু টাউন বাস যেগুলা এগুলোতে টাকারও বেশি লাগে। সিএনজি বন্ধ হয়ে গেলে তো আমরা স্কুলে আসতে পারবো না, স্কুল থেকে বাসাও যেতে পারবো না। সিলেটে বিআরটি এর রেজিস্ট্রেশন প্রাপ্ত যানবাহনের সংখ্যা 30,000-এর কিছু বেশি। এর মধ্যে শুধুমাত্র সিএনজি অটোরিকশাই 19,000। পর্যাপ্ত বড় যানবাহনের অভাবে এখানে বৃদ্ধি পেয়েছে 3 চাকার যান। সিএনজির কারণেই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে এমন অভিযোগ মানতে নারাজ সিএনজি চালকরা। যোগাযোগ মন্ত্রী বলছে যে কম গতির গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আপনার রাস্তায় দেখেন দ্রুত গতির গাড়ি অ্যাক্সিডেন্ট করে। যদি বিকল্প কোনো রাস্তা থাকতো তাহলে তো আমরা মহাসড়কে ওঠার কোনো প্রয়োজন নাই। না চালাইলে স্যার আমরা অসুবিধা কই যাইব, আমরা খাইতাম পারতাম না যদি সিএনজি বন্ধ হয়ে যায়। গত 23 জুলাই ঢাকা সিলেট মহাসড়কে সবশেষ দুর্ঘটনায় 4 জন নিহত হয়। সড়কে তৈরি হওয়া গভীর গর্তে পড়ে স্টিয়ারিং ভেঙে গাড়িটি খাদে পড়ে যায়। অনুসন্ধানে দেখা গেছে খানাখন্দ, রাস্তার পাশে বাজার ও সড়কে অস্বাভাবিক বাঁকের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে ঢাকা সিলেট মহাসড়কে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পুলিশকে দায়ী করে লেখেন, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও পুলিশ তা নেয়নি। এদিকে তার স্বজনরা এই হত্যাকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতাকেই দায়ী করছেন। তবে ব্লগার নিলয় আদৌ থানায় ডায়েরি করতে গিয়েছিলেন কিনা তা নিয়ে জটিলতা কাটেনি এখনো। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। গত 13 মে রাজধানীর শাহবাগ থেকে নিজ বাসা খিলগাঁওয়ের গোরানে ফিরছিলেন ব্লগার নিলয়। প্রথমে বাসে চড়ে গুলিস্তানে নামেন, সেখান থেকে গোরানমুখী এক লেগুনায় রওনা হন তিনি। এর মধ্যেই নিলয় বুঝতে পারেন তাকে অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে যান তিনি, সেখানে পান অসহযোগিতা। এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন নিলয়।
ঢাকা মহানগরীর 49টি থানার প্রতিটিতেই রয়েছে সিসিটিভি ক্যামেরা, আর এসব ক্যামেরা দিয়ে প্রতিনিয়ত থানা এলাকার আশপাশ সহ অভ্যন্তরীণ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়। পার্শ্ববর্তী খিলগাঁও থানাতেও গিয়েছিলেন ব্লগার নিলয়। সেখানে জিডি করতে এসে থাকলে তার চিত্র সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। যদি এসে থাকে তাহলে সেটা তো সিসি ক্যামেরা তো আসবে নাকি? আমার মনে করা সম্পর্কে কোনো হইতে পারে, মনে করতে পারি, এই ধরনের কোনো কমেন্টই আমি জানি। জিডি করা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রহস্যজনক আচরণে ক্ষোভ জানিয়েছেন নিলয়ের শুভাকাঙ্ক্ষীরা। পুলিশ কি ধরনের ভূমিকাগুলো নিচ্ছে আমরা সবাই বুঝতেছি, সবাই মানে এক ধরনের অবজ্ঞা, তাচ্ছিল্যের ভাব। পুলিশের ভূমিকাটা শুধু এই যে ব্লগার হত্যাকাণ্ড কেন, সাম্প্রতিক আমাদের যে পহেলা বৈশাখের যে ঘটনাগুলো ঘটলো, অন্যান্য ক্ষেত্রগুলোতে ঘটলো, একটা হত্যাকাণ্ডেরও ওরা তাদের এমন কিছু দেখাতে পারে না যেটা দিয়ে বলতে পারি যে তারা না কিছুটা অগ্রগতি তারা সাধন করছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক মুক্তমনা লেখক দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন নিলয়ের সহকর্মীরা। আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন এবং আমাদের এই ধরনের ব্যক্তিদেরকে, মুক্তচিন্তার মানুষদেরকে নিরাপত্তা দিতে শুধু ব্যর্থ না, যে অনুভূতিটা দিচ্ছে যে তারা এটা কেয়ার করছে না। ব্লগার হত্যার ব্যাপারে যে ধরনের পদক্ষেপ, যে ধরনের অ্যাটিটিউড, এটাই তো খুব মনে হচ্ছে ঢিলে ঢালা। এটা ওকে বাইরে যাওয়ার জন্য আসলে উৎসাহিত করেছিল। হুমকি সংশ্লিষ্ট এ ধরনের ঘটনাগুলোতে শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তাদের উপর সম্পূর্ণ বাহিনীর নির্ভরশীল না হওয়ারও অনুরোধ জানান মুক্তমনা এই লেখকরা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমলেও সুফল পাচ্ছেন না দেশীয় ক্রেতারা। দাম সমন্বয় হলে কমবে মূল্যস্ফীতি, সুপারিশ পাঠাবে ট্যারিফ কমিশন। এবার উচ্চ মাধ্যমিকে দেশের 8টি সাধারণ বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পাশের হার রাজশাহী শিক্ষা বোর্ডে। শিক্ষাবিদদের মতে কলেজগুলোতে বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়তি নজরদারি থাকায় তুলনামূলক ভালো ফলাফল করেছে রাজশাহী। আর বোর্ড সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়নের কারণে এই বোর্ডের ফলাফল ভালো হয়েছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু হবে কিনা এমন দোটানার মধ্যে পরীক্ষায় বসে রাজশাহী বোর্ডের 1,07,109 জন শিক্ষার্থী। তাই উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল নিয়ে বেশ চিন্তিত ছিল অভিভাবক ও শিক্ষার্থীরা, যার প্রভাবে এই বোর্ডে এবার জিপিএ 5 ও শতকরা পাশের হার কমেছে। তারপরও 77.54% পাশের হার নিয়ে সাধারণ বোর্ডের মধ্যে সবার শীর্ষে উঠে এসেছে। শিক্ষাবিদরা মনে করেন শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজরদারির কারণে পাশের হার সন্তোষজনক হয়েছে। 65টি মাল্টিমিডিয়া, স্থায়ী মাল্টিমিডিয়া, এজন্য এদের ক্লাস নিয়ে আমরা খুব মজা পেয়েছিলাম। মানে রেজাল্ট যাই হোক, কিন্তু আমি সিলেবাসটা শেষ করতে পেরেছিলাম যথাসময়ে। সেই শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক এবং কলেজ পরিদর্শক বা স্কুল পরিদর্শক যারা আছেন তারা কিন্তু এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখভাল করেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা নজরদারি করেছেন। অন্যদিকে পরীক্ষার খাতা সঠিক মূল্যায়নের ফলে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে বলে মনে করেন বোর্ড সংশ্লিষ্টরা। পরীক্ষার খাতা সঠিক মতো মূল্যায়ন করা এটা কিন্তু একটা বড় ব্যাপার। একটা পরীক্ষার্থীকে 10-এর মধ্যে 8 দিলাম, আরেকজন পরীক্ষক 10-এর মধ্যে 9 দিল, 1 মার্ক তফাৎ। 10-এ 1 মার্ক তফাৎ, তাহলে 100-তে কত তফাৎ হলো? 10 মার্ক তফাৎ হলো। এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। এবার উচ্চ মাধ্যমিকে 5,250 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল 7,641 আর পাশের হার ছিল 78.55%। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অন্যতম 2 আসামি মিন্টু ও শরীফের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে মহানগর ও দায়রা জজ আদালতে তাদের হাজির করে 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির পর আদালত মিন্টু ও শরীফের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আসামিদের আদালতে হাজিরের খবরে বিক্ষোভ করেন এলাকাবাসী। গত 3রা আগস্ট নগরের টুটপাড়া এলাকায় নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাকিবকে। এ ঘটনায় গণপিটুনি দিয়ে মিন্টু ও শরীফকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। দশ দিনের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আবেদনে এবং বক্তব্যে সন্তুষ্ট হয়ে আসামিদের উভয়কে 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। খুলনায় সুন্দরবনে গুলিতে 6 জন নিহতের ঘটনায় অজ্ঞাত 26 জনকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ।
এদিকে নিহত 6 জনের লাশ কয়রা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গত শনিবার রাতে কয়রার দক্ষিণ বেদকাশী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বনদস্যু ইলিয়াস বাহিনীর প্রধান মজিদ গাজীকে 3টি বাঘের চামড়া সহ আটক করা হয়। গতকাল সকালে মজিদকে নিয়ে সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মজিদের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যু বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে 6 জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনায় তাদের 5 সদস্য আহত হয়েছে বলে দাবি করা হলেও পরে তা অস্বীকার করে পুলিশ। বনদস্যু যারা ছিল তারা তাদের উপর অতর্কিত আক্রমণ করে, পুলিশ পাল্টা তাদের উপর আক্রমণ চালায়, গোলাগুলি বিনিময় হয় এবং এই গোলাগুলির বন্দুক যুদ্ধে অর্থাৎ গোলাগুলি বিনিময়ের ফলে 6 জন জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য নিহত হয়, আমাদের 5 জন সদস্য গুলিবিদ্ধ হয়। সেখানে তারা যে বাঘ শিকারে দীর্ঘদিন থেকে জড়িত ছিল এবং এটা যে একটা গভীর আস্তানা, সেখান থেকে 3টি খুব বৃহৎ আকারের বাঘের চামড়া উদ্ধার করা হয়। চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান জানান, গতকাল সন্ধ্যা 7টার দিকে তদন্ত কাজে হাটহাজারী এলাকায় যান আবুল হোসেন। এ সময় তাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসকরা। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। একটা মাদক অপরাধ সম্পর্কে গোপন সংবাদ যাচাই করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় হাটহাজারির কাছাকাছি যাওয়ার পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। ফলে ওইখানকার স্থানীয় লোকজন তাকে পাশে একটা ক্লিনিকে ভর্তি করে। ভর্তি করার পর ওনার পরিস্থিতি অবনতি হলে ওনার আত্মীয় স্বজন এসে তাকে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে এখানে ডাক্তার এক্সপায়ার ঘোষণা করেছেন। মাগুরায় যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরও 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত রাত 10টার দিকে মাগুরার আলমখালী বাজার এলাকায় ঢাকা থেকে আলমডাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ফরিদ ও মিল্টন নামে মামলার 2 আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ মামলার 16 আসামির মধ্যে এ নিয়ে প্রধান আসামি সেন সুমন সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 23 জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষে 8 মাসের অন্তঃসত্ত্বা নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ এবং মমিন ভুঁইয়া নামে এক ব্যক্তি নিহত হন। নিখোঁজের 6 দিন পরও সন্ধান মেলেনি নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী মোজাম্মেল হোসেন চুন্নুর। এতে শঙ্কিত হয়ে পড়েছেন তার স্বজনরা। পরিবারের অভিযোগ, ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে ফতুল্লার কুতুপুর নয়ামাটি এলাকার মোজাম্মেল হোসেন চুন্নুর সঙ্গে স্থানীয় রশিদ ও রাসেলের বিরোধ চলছিল। এর পরিপ্রেক্ষিতে গত 4 আগস্ট সকালে ওই এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোজাম্মেল সহ 3 জনকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তার বোন রোজিনা ও চাচা মনির হোসেনকে ফতুল্লা স্টেডিয়ামের সামনে নামিয়ে দেওয়া হয়। এ বিষয়ে থানায় মামলা করা হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে বিভিন্ন মামলার আসামি হলেও মোজাম্মেলকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার ভিতরে যে লোকটি অচিনা হেগোর সাথে কথা বলতে দেখছি, মিঠনের লগে দেখছি, রবদালিগোর সাথে দেখছি। বললেন ইনু কথা কইবেন, আবার স্যারের কাছে লই যাবেন কে স্যারে আপনারা আসতে পারছেন, স্যার আসতে পারতো না। আমার ভাইয়ের যদি কোনো ই করে থাকে তারা প্রশাসনের কাছে নিয়ে বিচারের আওতায় প্রশাসন ই করবে। তারা যে এজাহার দিয়েছে সেই এজাহার অনুসারে 3 জন গ্রেপ্তার আছে আর তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় রানু আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় রানুকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 15 মিনিট অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ উঠিয়ে নেয় বিক্ষুব্ধ জনতা। বিশ্ববাজারে কয়েক বছর ধরে কমছে নিত্যপণ্যের দাম, তবে দেশের বাজারে সেসব পণ্যের খুব একটা দাম কমেনি।
তাই সুফল ভোগ করতে পারছেন না দেশের ক্রেতারা। দাম সমন্বয় করা গেলে খাদ্য মূল্যস্ফীতি আরও কিছুটা কমতো বলে মত বিশেষজ্ঞদের। এদিকে পণ্যের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠাবে বলে জানিয়েছে ট্যারিফ কমিশন। আর বাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, আমদানি নির্ভর পণ্যের ব্যবসায় আরও বেশি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া উচিত সরকারের। সানবির রূপলের রিপোর্ট। এক বছরের বেশি সময় ধরে বিশ্ববাজারে জ্বালানি তেল কিংবা সম্প্রতি স্বর্ণের অব্যাহত দরপতনের খবর সবারই জানা। তবে গত কয়েক বছর ধরে বিশ্ববাজারে কমেছে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম। গম, চাল, সয়াবিন তেল, চিনি সহ বেশিরভাগ পণ্যের দাম নেমে এসেছে অর্ধেকে। তবে কয়েক বছরে বাংলাদেশের পণ্য বাজার স্থিতিশীল থাকলেও দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে কমেনি। গত কয়েক বছরে মূল্যস্ফীতি কমেছে 1%-এরও বেশি। খাদ্য মূল্যস্ফীতি সবশেষ কিছুটা কমে দাঁড়িয়েছে 6.07%। তবে বিশ্লেষকরা বলছেন, আমদানি নির্ভর খাদ্য পণ্যের দাম সমন্বয় করা হলে খাদ্য মূল্যস্ফীতি আরও কিছুটা কমতে পারত। সরকার যতক্ষণ না নিজে কিছু আমদানি করতে পারবে, আমদানি করে সেটা বাজারে আপনার সরবরাহের মধ্যে ঢোকাইতে পারবে যখন প্রয়োজন, ততক্ষণ সরকার আসলে কার্যকরভাবে কিছু করতে পারবে বলে মনে হয় না। এক বছরে 50 লাখ টনের বেশি খাদ্যপণ্য আমদানি করা হয়েছে। এসব আমদানি পণ্যের বেশিরভাগই হাতে গোনা কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আমদানি করে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, দামের সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছতে আরও বেশি প্রতিষ্ঠানকে আমদানির সুযোগ দেওয়া উচিত। পলিসিগুলো খুব শক্তভাবে কাজ করতে হবে এবং গুটি কয়েক মানুষের নিয়ন্ত্রণ যেখানে থাকবে সেখানে ওটা ভেঙে দিতে হবে। তাদেরকে আক্রমণ করে না, আরো মানুষকে লাইসেন্স দিয়ে আমি করে দিব। তখন সবসময় কোয়ালিটির একটা ভ্যালু থাকবে। আন্তর্জাতিক বাজারের দামের বিশ্লেষণ করেছে ট্যারিফ কমিশন। তবে দেশের বাজার স্থিতিশীল আছে বলেই দাম কমানোর কোনো সুপারিশ সরকারের কাছে করেনি বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। মনিটরিং করে আমরা কিন্তু সরকারকে অবহিত রাখছি। সরকারের একটা নীতিগত অনুমোদন পেতে পারি, তখন হয়তো আমরা চেষ্টা করব এটাকে সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করার জন্য। দেশে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের কোনো ঘাটতি নেই বলেও জানান ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রসালো ফল আনারস। অনুকূল আবহাওয়া ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ফলন ভালো হওয়ায় খুশি আনারস চাষিরা। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার আনারস। জেলার প্রতিনিধি শাহ ওলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উঁচু নিচু পাহাড়ি টিলায় সারি বেঁধে চাষ করা হয়েছে রসালো ফল আনারস। আর বাগানে বাগানে শোভা পাচ্ছে কাঁচা পাকা ফলের বাহারি দৃশ্য। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর ও কমলগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিলাতি ও জলডুবি সহ নানা প্রজাতির আনারস। এদিকে আশানুরূপ ফলন হওয়ায় দারুণ খুশি মালিক, শ্রমিক সবাই। আনারসও বেশি পাইছি আর মালিকও খুশি, আমরা কামলাও খুশি। মনে খুশি লাভ হয়েছে, ভালোভাবে যত্ন করেছে, ফসল ভালো হয়েছে। 20 একর জায়গার মধ্যে আমি প্রায় 10 লক্ষ টাকার মাল বেচছি। আর উৎপাদিত এসব আনারস বেচা কেনার জন্য শ্রীমঙ্গল শহরে গড়ে উঠেছে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান। রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জেলা থেকে এখানে আনারস কিনতে আসেন ব্যবসায়ীরা। এবারে আনারস খুবই ভালো হয়েছে, ব্যবসা বাণিজ্য খুবই চলছে। প্রতিদিন সবাই মিলিয়া 20-25 লক্ষ টাকার আনারস বেচা আমরা লাভবান আছি। এদিকে অনুকূল আবহাওয়া ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এবছর আনারসের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকরা আধুনিক প্রযুক্তি অনুসরণ করার কারণে এবং অধিক হারে জৈব সার ব্যবহারের কারণে, তাছাড়া বৃষ্টিপাত বেশি হওয়ায় ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজার জেলায় 1111 হেক্টর জমিতে আনারসের চাষাবাদ হয়েছে। আর উৎপাদিত আনারসের পরিমাণ 13,688 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এবং সিটি স্যানিটেশন বিভাগের কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে প্রথম এশীয় হিসেবে নির্বাচিত হয়েছেন এক বাংলাদেশি। বৃহত্তম মার্কিন নগরী এবং লোকাল 1407টি ইউনিয়নের সভাপতি পদে বাংলাদেশি নির্বাচিত হওয়ার বিষয়টি দেশের জন্য গৌরবজনক বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এবং সিটি স্যানিটেশন বিভাগের কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে আগামী 3 বছরের জন্য নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক ট্রাফিক বিভাগের কর্মকর্তা সাইদ রহিম। প্রথম এশীয় এবং বাংলাদেশি হিসেবে সভাপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি ট্রাফিক কর্মকর্তাদের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সাইদ রহিমের এ অর্জন প্রবাসী বাংলাদেশিদের গর্ব করার মতো বিষয় বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউ ইয়র্ক পুলিশের ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর কর্মকর্তা। আমেরিকা হচ্ছে সবসময় প্রোভাইড করে সব রেস এথনিক ব্যাকগ্রাউন্ডদেরকে উপরে যাওয়ার জন্য অপরচুনিটি প্রোভাইড করে। আমি মনে করি আমাদের বাঙালি মানুষরা স্মার্ট, ইন্টেলিজেন্ট। আমরা যদি চাই কোনো কিছু ভালো করার জন্য, কোনো দেশে যাওয়ার জন্য, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এবং আমি স্ট্রংলি এনকারেজ করি সবাইকে যে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করার জন্য। জ্যাকসন হাইটসে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিসি 37 নেতা মাফ মেজবাউদ্দিন, পুলিশ অফিসার সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি নেতারা। অনুষ্ঠানে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এবং সিটি স্যানিটেশন বিভাগের কর্মচারী ইউনিয়নের নতুন সভাপতি। অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে মেইন স্ট্রিমের এই পলিটিক্সে আসবো। আমি মনে করি আমাদের বাংলাদেশি যারা প্রবাসে আছেন তাদেরকে এগিয়ে আসা উচিত, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, সমস্ত দলাদলির ঊর্ধ্ব থেকে। তাহলে আমরা আরও ভালো করতে পারবো, আমরা আমেরিকাতে বাঙালিদেরকে আরও উপরে উঠাই দিতে পারবো। এ ধরনের অর্জন প্রবাসীদের আরো সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে যোগ দেয়া নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তারা। পরে সাইদ রহিমের হাতে ট্রাফিক কর্মকর্তাদের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন ডিসি 37 নেতা মাফ মেজবাউদ্দিন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে একটি মন্দিরে পদপিষ্ট হয়ে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। ভোর 5টায় বৈদ্যনাথ মন্দিরে ভক্তরা শিব পূজায় অংশগ্রহণ করতে গেলে অতিরিক্ত ভিড়ে এই দুর্ঘটনা ঘটে। এর আগে 2007 সালেও এই মন্দিরে এমন ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, প্রতি বছরই ভারতে হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানে অতিরিক্ত মানুষের চাপে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনসুলেটে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তুরস্কের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীদের একজন পুরুষ ও একজন নারী। তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময়ের পর বন্দুকধারীরা পালিয়ে যায় বলে জানায় সংবাদ মাধ্যমগুলো। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার ইস্তাম্বুলের একটি পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরই মার্কিন কনসুলেটে এই হামলা চালানো হয়। পুলিশ স্টেশনে বোমা হামলায় 5 পুলিশ সহ কমপক্ষে 10 জন আহত হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 6 শিশুসহ 8 জনকে গুলি করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে সন্দেহভাজন এক বন্দুকধারী। রোববার হাউস্টন শহরের একটি বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সন্দেহভাজন বন্দুকধারী 48 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ডেভিড কনলির পরিচয় প্রকাশ করলেও তার সঙ্গে নিহতদের কি সম্পর্ক ছিল সে বিষয়েও গণমাধ্যমকে কোনো তথ্য দেয়নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, সন্দেহভাজনকে গ্রেফতারের শহর জুড়ে অভিযানের এক পর্যায়ে ওই বন্দুকধারীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সন্দেহভাজন ওই হত্যাকারী। খেলার খবর। কঠিন সময়ে ভালো খেলার অভ্যাসই বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে বড় দল হিসেবে গড়ে তুলবে, এমন মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের ছুটির ফাঁকে এখন বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত টাইগার অধিনায়ক। বেসরকারি মোবাইল ফোন রবির বিজ্ঞাপনে মডেল হয়ে নরেল এক্সপ্রেস আরও জানালেন, বিজ্ঞাপন নয়, মাঠের ক্রিকেটই বেশি উপভোগ করেন তিনি। বিশ্বকাপে যাবার আগে দুঃসময় ছিল টাইগার ক্রিকেটের সঙ্গী। ঘরের মাটিতে টি-20 বিশ্ব আসর ও এশিয়া কাপে বাংলাদেশের অনুজ্জ্বল পারফরমেন্সের জন্য চারপাশ থেকে ছিল সমালোচনার ঝড়। তবে সব সমালোচনা বাতাসে মিলিয়ে এবারের বিশ্বকাপে নতুন এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। এরপর পাকিস্তান, ভারত, সবশেষ দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের এক সময়কার সেরা দলগুলো মাথা নুইয়ে মাঠ ছেড়েছে বাঘের ডেরায়, যা বাংলাদেশকে ধীরে ধীরে করে তুলছে বড় দল হিসেবে। কিন্তু টাইগার অধিনায়ক এখনই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন। তার মতে, দুঃসময়ে ভালো খেলার অভ্যাসের সঙ্গে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা অর্জনের পথে টাইগাররা ঠিকমতো হাঁটতে পারলেই তা সম্ভব হবে। আমরা আত্মবিশ্বাসী না, এই জন্য না যে খারাপটা যখন আসে সেখান থেকে কামব্যাক করে স্ট্রংলি, যেটা সাউথ আফ্রিকার সাথে আমরা সেকেন্ড ম্যাচ থেকে, সেকেন্ড ওডিআই থেকে করতে পেরেছি।
এইটা হচ্ছে আমি বলবো একটা বড় টিমের সাইন, বাট স্টিল আমরা ভেরি আর্লি স্টেজ। এরকম ঘটনা একবারই ঘটেছে, তো আশা করি এরকম সামনে যখন আবারও খারাপ সময় আসবে, ব্যাড পেস আসবে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, এগুলো থাকে হচ্ছে একটা বড় টিমের সিমটম। তো এইগুলো যখন আমরা অ্যাডাপ্ট করতে পারবো তখন অবভিয়াসলি বাংলাদেশ টিম আরও সামনের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। এদিকে মাঠের খেলা থেকে ছুটি পাওয়া টাইগাররা উপভোগ করছেন সময়টা, সুযোগটা কাজে লাগিয়ে আবারও বিজ্ঞাপনের শুটিংয়ে ম্যাশ। বিজ্ঞাপন ও মাঠ কোনটা বেশি উপভোগ করেন নরাল এক্সপ্রেস? অবভিয়াসলি মাঠেরটা, কারণ এখানে তো সেকেন্ড চান্স থাকে, ইভেন মানে 10টা 11টা 15টা চান্সও থাকে, তো মাঠে তো কোনো চান্স থাকে না। বিং অ্যাজ এ প্লেয়ার ধরেন আমরা সবসময় মাঠে এনজয় করি। মাঠের ক্রিকেটার মাশরাফি পাড়ার ক্রিকেটে, এছাড়া সৌম্য সরকার ও মুস্তাফিজও থাকছেন এই বিজ্ঞাপনে। কি কি আয়োজন নিয়ে আসছেন টাইগাররা? গলির ক্রিকেটার যারা রেগুলার এই যাদের খেলা কপি করে কিংবা যাদের দ্বারা ইন্সপায়ার হয় তাদেরকেই যদি গলির ক্রিকেটে নিয়ে আসা যায় তাহলে সেটা আসলে কেমন ইন্টারেস্টিং কি তৈরি হতে পারে সেটা আমরা এই টিভিসিতে দেখতে পাবো। বরাবরই লড়াকু মাশরাফি মাঠের ক্রিকেটে হৃদয় জয় করেছেন কোটি ভক্তের। বাংলাদেশের ক্রিকেটের আইডল এবার বিজ্ঞাপনে কেমন করলেন তা দেখতে অপেক্ষাটা সপ্তাহখানেকের। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরে বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান, তাই গুঞ্জন ছিল হয়তো অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ ছুটি নেবেন তিনি। কিন্তু সাকিব সাফ জানিয়েছেন আপাতত এ মাসে দেশের বাইরে ছুটিতে গেলেও 27 আগস্ট অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন তিনি। সেই সাথে সাকিব এও জানান প্রতিপক্ষকে নিয়ে না ভেবে দৃষ্টি নিজেদের ভালো খেলার দিকে। লিনেভোর সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি অনুষ্ঠানে এমনটাই জানান সাকিব। বারো 12-12 এই ম্যাজিক তারিখে দীর্ঘদিনের প্রণয়ের পর নারায়ণগঞ্জের মেয়ে শিশিরের সাথে জীবনের জুটি বাঁধেন সাকিব। বিয়ের প্রায় 3 বছর পেরিয়েছে, স্ত্রী সন্তান সম্ভাবনা বলে জানিয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে বাবা হতে যাচ্ছেন এই অলরাউন্ডার, কিন্তু তার ঠিক আগের মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ বাংলাদেশের। তাই ক্রিকেট পাড়ায় বেশ গুঞ্জন ছিল বাবা হতে যাওয়ার কারণে এই সিরিজে ছুটি নেবেন সাকিব। কিন্তু এমন সব প্রশ্ন উড়িয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ছুটি শেষ হচ্ছে 26 তারিখ এই মাসে, আমি 27 তারিখ থেকে প্র্যাকটিস করব। তাই নভেম্বরে আমেরিকায় সহধর্মিনীর কাছে পাড়ি জমানোর আগে সাকিব অক্টোবরে লড়বেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটের এলিট ফর্মের টেস্টে, যারা অ্যাশেজে বাজে সময় পার করছে। কিন্তু তারপরেও বিশ্বের অন্যতম শক্তিশালী এই দলটি সাদা পোশাকে বাংলাদেশের তুলনায় সব বিভাগে কিংবা পরিসংখ্যানে যোজন এগিয়ে। তবে বিশ্বসেরা সাকিবের ভাবনায় মিচেল স্টার্ক জনসনদের পেস ফাটল ধরাতে পারেনি, উল্টো স্ট্রেট ড্রাইভ সাকিবের। আমরা আসলে এখন বেশি অপোনেন্ট নিয়ে চিন্তা করি না, তো আমরা আমাদের খেলাটা যদি ইমপ্রুভ করতে থাকি, যেভাবে করছি এভাবে যদি করতে থাকি, আমার কাছে মনে হয় খুবই ভালো কম্পিটিশন হওয়ার সম্ভব। কিন্তু প্রশ্ন হলো পারফরমেন্সের বিচারে রঙিন পোশাকের তুলনায় সাদা পোশাকের পারফরমেন্স খুব একটা প্রত্যাশিত নয় বাংলাদেশের। তবে সময়ের ব্যবধানে টেস্টে বাংলাদেশ পরিণত হবে বলে বিশ্বাস সাকিবের। আমরা ওয়ানডেও কিন্তু অনেকদিন ধরে ভালো খেলছি, কিন্তু যখন আমাদের রেজাল্ট আসে তখনই কিন্তু জিনিসগুলো চোখে পড়ে। সো টেস্টে আশা করি নেক্সট আমরা যখনই খেলবো ভালো রেজাল্ট যদি আসে ইনশাআল্লাহ তখন ইমপ্রুভমেন্ট অনেক বেশি চোখে পড়বে। 22 আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এবার ফুলে ভরা এক শহরের গল্প। একটু ভাবুন তো, কোনো শহরের পুরোটাই মুড়ে দেয়া হয়েছে ফুলে। রাস্তায় গাড়ি ঘোড়া যানবাহনের বদলে এগিয়ে চলেছে ফুল শোভিত বর্ণিল শোভাযাত্রা। কল্পনা নয়, সত্যি সত্যি রঙিন পোশাকে নেচে গিয়ে এমনই ফুল উৎসব উদযাপন করল কলম্বিয়ার মানুষ। গোটা মেডিলিন শহরটি যেন পরিণত হয়েছে বাগানে। হাজারো ফুলে ছেয়ে গেছে কলম্বিয়ার ছোট্ট এই শহরের রাজপথ। শহরের রাস্তায় যারা ফুল নিয়ে নেমেছেন তারা সবাই ফুল চাষী। বর্ণিল ফুল পাতার তৈরি কারুকার্যে ফুটে উঠেছে ঘরবাড়ি, গাছপালা ও কলম্বিয়ার মানুষের জীবনযাপনের চালচিত্র। বিশাল বিশাল এই পুষ্পস্তবক স্বচ্ছন্দে কাঁধে নিয়ে মেডিলিন শহর প্রদক্ষিণ করছেন নানা বয়সী মানুষ। তবে কেবল শোভাযাত্রায় অংশগ্রহণই নয়, এসব ফুলের ভাস্কর্য ও স্তবকের মাধ্যমে তুলে ধরা হয় জনসচেতনতামূলক নানা বার্তাও। গাছপালা ও পশু পাখির প্রতি শিশুদের যাতে ছোটবেলা থেকেই ভালোবাসা জন্মে, শিশুদের বাবা মার প্রতি আমার এই আহ্বান। কারণ শিশুদের প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকেই। এই বার্তাটুকুই আমি আমার উপস্থাপনায় ফুটিয়ে তুলতে চেয়েছি। বাহারি
রঙের ফুলের সৌন্দর্য যাতে সবাই উপভোগ করতে পারে সেজন্যই বহু বছর ধরে পালিত হচ্ছে এই ফুল উৎসব। এটি এখন মেডেলিন শহরের ঐতিহ্যে পরিণত হয়েছে। ছোটবেলায় আমার দাদা দাদি বাবা মাকে এতে অংশ নিতে দেখেছি। গত 4 বছর ধরে আমিও এতে অংশ নিচ্ছি। এই ফুল উৎসব এখন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে গেছে। মেডেলিনের 17টি গ্রাম প্রজন্মের পর প্রজন্ম ধরে চাষ করে আসছে ফুল। উৎসবকে ঘিরে থাকে আরো নানা আয়োজন, নাচ গানের পাশাপাশি আনন্দ তো লেগেই থাকে। আর উৎসবটি উপভোগ করতে রাস্তার দুপাশে থাকে হাজারো দর্শক। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 দফা পেছানোর পর মিয়ানমার থেকে আজ ফিরিয়ে আনা হচ্ছে সমুদ্রে উদ্ধার 159 অভিবাসী বাংলাদেশিকে। মংডুতে বিজিবি-বিজেপি পতাকা বৈঠক। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষের, বিমানবন্দরের উন্নয়নের তাগিদ। মহাসড়কে 3 চাকার যান চলাচলের ওপর নিষেধাজ্ঞায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ, অটোরিকশার কারণে দুর্ঘটনা মানতে নারাজ চালকরা। জীবনের নিরাপত্তা চেয়ে ব্লগার নিলয়ের থানায় ডায়েরি করতে যাওয়া নিয়ে জটিলতা কাটেনি। হত্যাকাণ্ডের জন্য পুলিশের উদাসীনতাকেই দায়ী করছেন স্বজনরা। এবং সারা দেশে পাশের হারে এগিয়ে রাজশাহী বোর্ড। কলেজগুলোতে বোর্ডের নজরদারিতেই এমন ফল, মন্তব্য শিক্ষাবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।